মনোযোগের শর্তাবলী বা কারণ, কন্ডিশনস অফ অ্যাটেনশন। মনোযোগের কতগুলো শর্ত রয়েছে। আমরা প্রথমে এটাকে দুভাগে ভাগ করছি। ক, বিষয়গত বা বস্তুগত শর্ত, যেটাকে ইংলিশে বলা হয় অবজেক্টিভ কন্ডিশনস। আর খ, বিষয়গত বা মনোগত শর্ত, যেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ কন্ডিশনস। বিষয়গত শর্ত উদ্দীপকের ধর্মের উপর এবং মনোগত যেটা রয়েছে সেটা সেই মনোগত শর্তটা পাত্রের মানসবৃত্তির উপর নির্ভর করে। ক, বিষয়গত বা বস্তুগত শর্তাবলী, যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কন্ডিশনস। সেগুলো কি কি? তীব্রতা, সুশৃঙ্খল আকার, আয়তন, পরিবর্তন, গতি, পৌনঃপুনিকতা, নতুনত্ব, অদ্ভুত আকৃতি, এই সব বিষয়ের উপর আমাদের ভীষণভাবে মনোযোগ আকর্ষণ করে। নাম্বার 1, তীব্রতা, ইন্টেন্সিটি। বিভিন্ন উদ্দীপকের মধ্যে যেটা বেশি তীব্র হবে সেটা আমাদের বেশি মনোযোগ কাড়বে। উচ্চ শব্দ, উচ্চ আলো, তীব্র গন্ধ, তীব্র স্পর্শ, এই সব বিষয় আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে। এসব বিষয়ের উপর আমাদের ইচ্ছা না থাকলেও এইগুলো কিন্তু আমাদের মনোযোগী হতে বাধ্য করছে। নাম্বার 2, সুশৃঙ্খল আকার, সিস্টেমেটিক ফর্ম। অবিন্যস্ত বিষয় অপেক্ষা সুবিন্যস্ত বিষয় আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে। আমাদের মনের স্বভাব হলো বিষয়বস্তুতে কোনো অসম্পূর্ণতা থাকলে সেই অসম্পূর্ণ বা ছেদ বিষয়টা আমাদের মনে পূরণ করে বিষয়টাকে সমগ্র রূপে দেখা, অর্থাৎ অসম্পূর্ণ বিষয়টাকে আমাদের সমগ্র রূপে দেখার আমাদের একটা প্রবণতা থাকে। মনের এই প্রবণতার জন্য বিষয়বস্তুর অসম্বদ্ধ বিন্যাসকে উপেক্ষা করে আমাদের মন সুসম্বন্ধ বিন্যাসের প্রতি ধাবিত হচ্ছে, অর্থাৎ অসম্পূর্ণ বস্তুকে উপেক্ষা করে যেটা সুসম্পূর্ণ সেই দিকটাই আমাদের আকৃষ্ট হই। তাই নাইটদয় বলেছেন যে সুদক্ষ বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপিত বিষয়টাকে সুনির্দিষ্ট আকারে এবং প্রান্তরেখার মাঝখানে উপস্থাপিত করেন, কেননা তিনি জানেন প্রান্তরেখার মধ্যবর্তী বিজ্ঞাপনের যে সুনির্দিষ্ট আকার থাকে প্রান্তরেখা বর্জিত বিজ্ঞাপনের তা থাকে না। তাই প্রান্তরেখার মধ্যে যেটা থাকছে সেই ধরনের বিজ্ঞাপনটা আমাদের বেশি মনোযোগ কাটছে। নাম্বার 3, সাইজ। ক্ষুদ্র জিনিস অপেক্ষা বড় জিনিসের প্রতি আমাদের বেশি আকর্ষণ করে। আমরা গরুর থেকে আমরা কিন্তু মাঠে গরু চড়ছে সেইটার থেকে আমরা কিন্তু হাতিকে আমরা বেশি আগে দেখব, কিংবা ক্যামেলকে আমরা বেশি আগে দেখব, কেননা সেটা যেহেতু সাইজে বড় সেটা আমাদের কিন্তু সহজেই আমাদের মন কাটছে। তাই সুদক্ষ বিজ্ঞাপনদাতা এই বিষয়টা জানে যে খুব বড় বড় অক্ষরে তারা বিজ্ঞাপন প্রদর্শন করে যাতে সহজেই বিজ্ঞাপনের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ হয়। নাম্বার 4, পরিবর্তন, চেঞ্জ। পরিবর্তনশীল বস্তু অপেক্ষা আমাদের কিন্তু দেখা যাবে যে সেখানে যে একটা কোনো কিছু একটা পরিবর্তন হলেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সেখানেই আমাদের মনোযোগ আকর্ষণ করে। একঘেয়ে জিনিসটা আমাদের কিন্তু এটা আমাদের গা সওয়া হয়ে যায়। তাই আমাদের একঘেয়ে জিনিসটা আমাদের ক্লান্তিকর বলে মনে হয়। এই জন্য যে কোনো পরিবর্তনশীল বিষয়ের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে, তবে পরিবর্তনকে আকস্মিক হতে হবে। পরিবর্তন আকস্মিক না হলে তা আমাদের কিন্তু মনোযোগের বিষয় হবে না। একটা ঘড়ি টিকটিক করে চলছে, হট করে থেমে গেল, কিংবা কেউ হয়তো প্রচণ্ডভাবে ঝগড়াঝাটি করছে, বকবক করছে, চেঁচামেচি করছে, হট করে থেমে গেল, এইটা কিন্তু আমাদের বেশিভাবে মনোযোগ আকর্ষণ করে। নাম্বার 5, মুভমেন্ট। গতিশীল বস্তু স্থির বস্তু অপেক্ষা আমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। মনোবিদ স্টাউট তিনি বলেছেন মনোযোগের এই শর্তটা কেবল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মনুষ্যতর প্রাণী জগতেও এটা প্রযোজ্য। প্রাণী মাত্রই গতিশীল বস্তুর প্রতি সহজে আকৃষ্ট হচ্ছে। এই জন্য যে শিকারী বনের মধ্যে শিকার অন্বেষণে ছোটাছুটি করে তিনি সহজেই বন্যপ্রাণীর গোচরীভূত হন এবং তার ফলে তিনি হতাশারই শিকার হন। এই রকম বিজ্ঞাপনের ক্ষেত্রেও দেখা যায় যে বিজ্ঞাপন স্থির হয়ে একটা বিজ্ঞাপন দিয়ে চলে গেল, তাকে কিন্তু কেউ দেখল না, কিন্তু যখন দেখা যাচ্ছে যে যেটা চলমান যে আমাদের বিজ্ঞাপন হয় সেই দিকে কিন্তু আমাদের বেশি নজর কাড়ে। নাম্বার 6, পৌনঃপুনিকতা, রিপিটেশন। যে উদ্দীপক বারবার আমাদের ইন্দ্রিয়ের সামনে আসে তার প্রতি আমরা সহজেই আকৃষ্ট হই। অবশ্য পৌনঃপুনিকতাও বেশিক্ষণ ঘটতে থাকলে একঘেয়েমি সৃষ্টি হচ্ছে, তখন বিষয়টা আমাদের মনোযোগ আর আকৃষ্ট করতে পারে না। যে শিক্ষক কোনো একটা সাবজেক্টের কোনো একটা বিষয় পরীক্ষায় আসবে বলে সে কিন্তু কন্টিনিউ তিনি যদি সেই বিষয়টা যদি আলোচনা করতে থাকে সেই বিষয়টাতে কিন্তু ছাত্রছাত্রীরা মনোযোগী না হয়ে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে মাত্রাতিরিক্ত যদি সেই বিষয়টা যদি আলোচনা করতে থাকে তখন কিন্তু সেখানে আর মনোযোগ থাকে না। নাম্বার 7,
নতুনত্ব, নোভেলটি। নতুনত্বের প্রতি আমাদের এক স্বাভাবিক আকর্ষণ রয়েছে। দৈনন্দিন জীবনে পরিচিত বিষয় অপেক্ষা অভিনব বিষয় আমাদের সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে। নতুন খেলনা, নতুন বই, নতুন ছাত্র, সব কিছুর এই সব যে আমাদের নতুন জিনিসগুলোর প্রতি আমাদের কিন্তু একটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। নাম্বার 8, স্ট্রেঞ্জনেস, অদ্ভুত আকৃতি। পরিচিত বস্তু অপেক্ষা অপরিচিত বস্তু আমাদের সহজে দৃষ্টি আকর্ষণ করে। স্টাউটের মতে এই শর্তটা মনোযোগের একটা আদিমতম শর্ত, কেননা জীবনের নিরাপত্তাবোধের সঙ্গে এই শর্তটা জড়িত রয়েছে। আদিম মানুষের জীবনে যা কিছু অদ্ভুত অপরিচিত বলে মনে হয়েছে সেই সব বস্তুকে সে ক্ষতিকর মনে করে তাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হয়েছে। আজও আমরা এইটাকে কিন্তু অস্বাভাবিক ঘটনা, অদ্ভুত আকৃতি বিশিষ্ট বস্তু বা ব্যক্তিকে আশঙ্কাজনক মনে করে তাদের প্রতি বিশেষভাবে মনোযোগ হই। সেই রকম একটা সুইমিংয়ে কেউ যদি সুইমিংয়ের ড্রেস পরে, এটা তো কমন, কিন্তু যদি অন্যরকম একটা ড্রেস পরে কেউ সুইমিং করতে নামে, কিন্তু তার দিকেই সকলে বেশি দৃষ্টি আকর্ষণ করে। এইবারে আমি আলোচনা করব খ, যেটাকে বিষয়গত বা মনোগত শর্তাবলী অর্থাৎ সাবজেক্টিভ কন্ডিশন বলা হয়েছে। মনোযোগ যেমন বিষয়গত শর্তের উপর নির্ভরশীল, তেমনি মনোগত বা পাত্রগত শর্তের উপর নির্ভরশীল। বিষয়গত শর্তাবলী আসলে পাত্রগত বা মনোগত শর্তাবলীর উপর নির্ভর করে। মনোগত শর্তগুলো কার্যকর না হলে বিষয়গত শর্তগুলো কার্যকর হতে পারে না। কাজে মনোযোগের দুই প্রকার শর্তাবলীর মধ্যে মনোযোগের শর্তাবলীর বেশি প্রভাব রয়েছে। মনোগত শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো অনুরাগ বা আগ্রহ, সহজ প্রবৃত্তি, মানসিক প্রবণতা, আবেগ বা অনুভূতি, আর এটা আরেকটা হচ্ছে মেজাজ। প্রথমে আমি বলবো অনুরাগ বা আগ্রহ, ইন্টারেস্ট। আগ্রহ বা অনুরাগ মানসিক শর্তের অন্যতম। যার যে বিষয়ে বেশি অনুরাগ সে বিষয়ে তার মনোযোগ বেশি। ব্যক্তির আগ্রহ অনুসারে তার মনোযোগ নির্ধারিত হয়। সকালে একই সংবাদপত্র হাতে নিয়ে সকলে একই সংবাদের প্রতি আমরা মনোযোগী হই না। আগ্রহ বা অনুরাগ অনুসারে কেউ খেলাধুলার সংবাদের প্রতি, কেউ গানের অনুষ্ঠানের প্রতি, আবার কেউ সিনেমার পৃষ্ঠার উপর বিশেষভাবে মনোনিবেশ করে। অর্থাৎ যার যেটাতে আগ্রহ সে সেটাতেই মনোনিবেশ করে। নাম্বার 2, সহজ প্রবৃত্তি, ইনস্টিংক্ট, যেটাকে ইংলিশে বলা হয়। অনেক সময় আমাদের সহজাত প্রবৃত্তি অনুসারে বিষয়ের প্রতি আমরা মনোযোগ নির্ধারণ করি। বাৎসল্য প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি, কৌতূহল প্রবৃত্তি, আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি, এগুলো হলো সহজাত প্রবৃত্তি। এই সব প্রবৃত্তি অনুসারে আমরা মনোযোগের বিষয় নির্বাচন করি। বিজ্ঞাপনদাতারা মনোযোগের এই মানসিক শর্তটাকে সুকৌশলে সদ্ব্যবহার করে বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপন দেয়, যাতে করে বিজ্ঞাপিত সেই পণ্যের প্রতি ক্রেতার দৃষ্টি সহজেই আকৃষ্ট হয়। বিভিন্ন মাসিক পত্রিকার প্রতি পৃষ্ঠার ওপরে, শিশু খাদ্যের কৌটোর ওপরে, কেশ তেলের শিশিতে বিজ্ঞাপনদাতারা লাস্যময়ী তরুণীর ছবি, স্বাস্থ্যবান হাস্যমুখর শিশুর ছবি, ঘনকৃষ্ণ সুন্দর চুলের ছবির মাধ্যমে সহজাত প্রবৃত্তি উদ্দীপিত করে সেই সব পণ্যের প্রতি ক্রেতার যাতে মনোযোগ সহজেই আকর্ষণ করে। অধ্যাপক নাইটদয় বলছেন, শিশুদের চকলেট থেকে শুরু করে রেডিও পর্যন্ত সকল পণ্যের বিজ্ঞাপনে বিজ্ঞাপনদাতারা নানা ভঙ্গিমায় লাস্যময়ী তরুণীর ছবি প্রদর্শন করে। আমাদের যৌন প্রবৃত্তি এর মাধ্যমে উদ্দীপিত হয় এবং সেই সব পণ্যের প্রতি আমাদের সহজেই মনোযোগ আকর্ষণ করে। নাম্বার 3, মানসিক প্রবণতা, মেন্টাল ডিসপোজিশন। মানসিক প্রবণতা অনুসারে আমাদের মনোযোগ নির্ধারিত হয়। মানসিক প্রবণতা আগ্রহ নির্ধারণ করে এবং আগ্রহ অনুসারে মনোযোগ নির্ধারিত হয়। ব্যক্তি তার মানসিক প্রবণতা অনুসারে মনোযোগের বিষয় নির্বাচন করে। ধর্ম বিষয় যার প্রবণতা বেশি সে ধর্মীয় আলোচনায়, আবার কাব্যে যার প্রবণতা বেশি সে কাব্য আলোচনায় বেশি উৎসাহ প্রকাশ করছে। মানসিক প্রবণতার জন্য মায়ের ঘুম ভাঙে তার শিশুর সামান্য কান্নায়, আবার কৃপণের ঘুম ভাঙছে একটু সামান্য টাকার শব্দেতে। নাম্বার 4, আবেগ, ইমোশন। আবেগ বা অনুভূতিও মনোযোগ নির্ধারণ করে। যাকে আমরা ভালোবাসি তার সৎ গুণের প্রতি আমরা আকৃষ্ট হই, যাকে আমরা ঘৃণা করি তার অসৎ গুণের প্রতি অর্থাৎ তার দোষের প্রতি আমরা বেশিভাবে আকৃষ্ট হচ্ছি। এখানে আবেগ অনুসারে মনোযোগ বিষয় নির্বাচিত হচ্ছে। নাম্বার 5, মুড, মেজাজ। ব্যক্তির মেজাজও তার মনোযোগ নির্ধারণ করে। মেজাজ খারাপ হলে আমরা এমন সব বিষয়ে মনোযোগ হই যে সব বিষয় স্বাভাবিক অবস্থায় মনোযোগ আকর্ষণ করে না। এই প্রসঙ্গে অধ্যাপক নাইটদয় বলছেন, সচরাচর যে সব বিষয়ে আমরা দৃষ্টি দিই না, আমাদের মন যখন বিষণ্ণ থাকে অর্থাৎ মন যখন খারাপ থাকে সেই সব বিষয়ে আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে। যেমন ঘরের কার্পেটের উপর কাদার ছবি, অপরের মুখে বিরক্তির প্রভাব, তারপরে কোনো অশুভ সংকেত, এইগুলো আমাদের কিন্তু বেশি চোখে পড়ে। বিষয়গত অপেক্ষা
বিষয়গত কোনো শর্তই কার্যকর হয় না। যদি দেহ এবং মনের সুস্থতা না থাকে, কাজেই বলা যায় দেহ মনের সুস্থতাই মনোযোগের সর্বপ্রধান শর্ত। মানসিক ভারসাম্য বিনষ্ট হলে যেমন বিষয়ে মনোযোগী হওয়া যায় না, তেমনি দেহ অসুস্থ হলে কোনো বিষয়ে মনোযোগী হওয়া যায় না। তাই দেহ মনের ভারসাম্য আমাদের অবশ্যই থাকা দরকার। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।